আরবিন স্যার, আমি আপনাকে ভালোবাসি। চলুন আমরা পালিয়ে যাই বহুদূরে। বইয়ের ভেতর থেকে চিরকুটটা বের করে বেশ জোরে জোরে পড়ল আরবিন আল তৈয়ম স্যার। কোচিংয়ের স্টুডেন্টরা বড় বড় চোখ করে আতঙ্কগ্রস্ত হয়ে তাকিয়ে রইল আরবিন স্যারের দিকে। আশরাফ তো উত্তেজনায় চেঁচিয়ে উঠল। সাইদ বিপদের আশঙ্কা বুঝতে পেরে দ্রুত উঠে দাঁড়ালো ব্রেঞ্চ থেকে। যথেষ্ট নম্র ভদ্রভাবে বলল, স্যার, আমার ইমিডিয়েট একটু একে যাওয়ার দরকার, খুব জরুরি স্যার। যাও। আরবিন স্যার হাতের ইশারায় যেতে বলল সাইদকে। সাইদ দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে যেতেই আরবিন স্যার ছেলেদের ব্রেঞ্চের দিকে ফিরে বললেন, আমার হাতে যেই ইংলিশ সাপ্লিমেন্টটা এসেছে এটা কার? সে উঠে দাঁড়াবে 1 মিনিটের মধ্যে, না হলে আজ ক্লাসের সব কটাকে বের করে মেইন রোডের সামনে নিয়ে কান ধরিয়ে রাখবো। বুঝিস কিন্তু সবগুলো? 2 সারিতে 6টা করে মোট 12টা ব্রেঞ্চ। ছেলেদের ব্রেঞ্চে আজ 9 জন উপস্থিত, মেয়েদের ব্রেঞ্চে 10 জন। ছেলেরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে কথা বলে স্যারের দিকে তাকালো। জামাল বলে উঠল, স্যার, এটা শিওর মেয়েদের কাজ। আমরা নিরীহ নির্দোষ, ফাজিল তো মোটেও নয়। মেয়েরা এবার একে অপরের দিকে তাকিয়ে ভীতস্তত হলো। তবে একেবারে সামনের বেঞ্চে নীরবতা দেখা গেল। আরবিন স্যার সন্ধিহান চোখে সামনের বেঞ্চে লক্ষ্য করলেন। কেয়া আর মারিসা একে অন্যের দিকে কোনা চোখে তাকাতে লাগলো। আবার স্যারের দিকে। রিদি বসেছিল মাঝখানে, মাথায় শিপন কাপড়ের হিজাব ওড়না পেঁচানো, গলার কাছে সেফটিপিন আটকানো, চোখে মোটা সাদা ফ্রেমের প্লাস পাওয়ার চশমা। এতক্ষণ মারাত্মক চুপচাপ ছিল। আরবিন স্যারের গুমট আর প্রতিক্রিয়াহীন মুখশ্রী আর ক্লাসমেটদের আতঙ্ক দেখছিল। দুপাশে মুখ ঘুরিয়ে দেখল কেয়া আর মার্সিয়া চুপচাপ বসে আছে। এবার দ্রুত গতিতে উঠে দাঁড়ালো ও, মুখ নুয়ে মাথা নত করে ফেলল। স্যার, অতি আবেগের বশে আমি লিখেছি এই চিরকুট। আমার ভুল হয়েছে, মাফ করে দেবেন। আন্তরিকভাবে দুঃখিত। কোচিংয়ে আর পড়তে না দিলেও কিছু মনে করব না। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো রিদি। আরবিন স্যার কিছুক্ষণ প্রতিক্রিয়াহীনভাবে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওর দিকে। পরপরই বললেন, আজ আর ক্লাস হবে না, সবাই আসতে পারো। রিদি চমকে উঠল। কাপা কাপা চোখে স্যারকে দেখে নিল একবার। ওর মোটা গ্লাসের ওপাশে থাকা বিস্ময়সূচক দৃষ্টি আরবিন স্যারের নজরে পড়ল না। আরবিন হাতের মার্কারটা কেবিনে রেখে দ্রুত গতিতে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে একে একে সব স্টুডেন্টরা বেরোলো ক্লাস থেকে। যেতে যেতে ওরা অদ্ভুত দৃষ্টিতে রিদির দিকে তাকাতে লাগলো। এই কোচিংয়ে এবং কলেজের ক্লাসের মধ্যে রিদি একমাত্র প্রতিযোগী হলো লামিয়া। ও তো যাওয়ার সময় ব্যঙ্গ করে বলেই ফেললো, টপার নম্র ভদ্র স্টুডেন্টরাও দেখি আজকাল স্যারের সাথে ফাজলামি করে, নাকি কাহিনী সত্যি কে জানে। লামিয়া এক প্রকার খোঁচা মেরে হাসতে হাসতে বেরিয়ে গেল। সবাই যাওয়ার সাথে সাথেই রিদি ব্রেঞ্চে ধপ করে বসে কাঁদতে শুরু করলো, মুখ চেপে। বাচ্চাদের মতো হু হু করে কাঁদতে কাঁদতে ও কেয়া আর মারিসাকে উদ্দেশ্য করে বলল, এতটা অসম্মান! আমার জন্মের পর থেকে এই 18 বছরে আব্বু আম্মু কখনো এমন অপমানিত হতে দেননি আমাকে। আজ তোদের জন্য আমাকে তাই হতে হলো। এই কোচিংয়ে পড়ার কোনো মুখ থাকবে না আমার। যেখানে আমার আত্মসম্মানে বাধে সেখানে আমি আর দ্বিতীয়বার কখনো যেতে পারি না, কখনো না। স্যার মুখে না বললেও স্যার নীরবতা এতটুকু বুঝিয়ে দিয়েছে আমার এখানে আসাটা আর সমীচীন নয়। তোদের জন্য এমন বাজে একটা পরিস্থিতির সম্মুখীন হলাম।
তোরা আর কখনো কথা বলবি না আমার সাথে। তুই কতটা নির্বোধ আর সোজা সাপটা রিধি। আমরা তো মজা করে চিরকুটটা ওখানে রেখেছিলাম সাপ্লিমেন্টে, এতে কারোর নামও লেখা ছিল না, স্যার ধরতেই পারতো না। তুই কেন মুখ খুললি? তোদের ধরে ফেললে কি হতো? তোরা তো স্বীকার করতিস না, পরে আরো বিশ্রী কাণ্ড হতো। তার চেয়ে বরং আমি নিজের ওপর দোষ চাপিয়ে নিয়েছি, এতেই ঘটনা শেষ। তখন তোদের এত করে নিষেধ করেছিলাম এ ধরনের ফালতু কাজ করিস না, এসব বাজে ফজলামির পর্যায়ে পড়ে, কিন্তু তবুও তোরা শুনলি না। তোদের সাথে আর কোনো কথা নেই আমার, যা তোরা আর কখনো কথা বলবি না আমার সাথে। কেয়া আর মারিসা অনেকক্ষণ যাবৎ হৃদিকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু হৃদি তার সিদ্ধান্তে অটল। এক চুল পরিমাণও নড়ল না নিজ জায়গা থেকে। শেষমেশ হতাশ হয়ে আর করুণ দশা নিয়ে বেরিয়ে যেতে হলো কেয়া আর মারিসাকে। যাওয়ার সময় হৃদির কাছে মাফও চেয়ে গেল। হৃদি ওদের দিকে ঘুরেও তাকালো না। ওরা বেরিয়ে যেতেই বিড়বিড় করে ঠোঁট উল্টে বলল, আজকের পর থেকে আর কারোর জন্য কখনো যেচে নিজের ঘাড়ে চাপাবো না, কারোর সাথে কোনো রকম আপোষ করব না। আব্বু ঠিকই বলে, বন্ধুদের জন্য কিছু করতে যেয়ে নিজেকে বিপদে ফেলার মতো বোকামি আর দ্বিতীয়টি নেই। সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হৃদি চশমার কোণ থেকে আঙ্গুল গলিয়ে চোখের পানি মুখে আস্তে ধীরে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। বিশাল বড় কোচিং সেন্টার, লাস্ট লাঞ্চ কোচিং সেন্টার একটা 4 তলা বিল্ডিংয়ের দোতলায় বড় ফ্ল্যাটে স্থাপন করা হয়েছে। মূল শহরের মধ্যে অত্যন্ত আধুনিক এবং জনপ্রিয় একটি কোচিং সেন্টার, ইংরেজি শেখানোর জন্য বিখ্যাত। এখান থেকে পড়ে বেশিরভাগ স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে, অ্যাডমিশন কোচিং করে ভার্সিটিতে অ্যাডমিশন দিয়ে বড় বড় নামকরা ভার্সিটিতে চান্সও পেয়ে যায়। কোচিংটার স্থাধিকারী হলেন ইকবাল জমাদার, আরবিন স্যারের আব্বা। তিনি যখন হৃদিদের কলেজে দীর্ঘ 15 বছর আগে চাকরি হতে অবসর গ্রহণ করেন, তখনই এই কোচিং সেন্টারটি নিজের বাড়ির বিল্ডিংয়ের দোতলায় স্থাপন করেন। আজ অবধি একইভাবে একই অবস্থায় সুনাম ধরে রেখেছে এই কোচিং সেন্টারটি। এক সময় ইকবাল জমাদার নিজে ক্লাস নিতেন, তবে এখন তার বয়স হয়েছে। এ কারণে কিছু বছর আগে হতেই তিনি ভার্সিটি পড়ুয়া দক্ষ ছাত্রদের দ্বারা এবং সম্পত্তি নিজের ছেলে আরবিনকে দিয়ে ক্লাস নেওয়াচ্ছেন। সকলেই ভীষণ দক্ষ। এখানে নবম শ্রেণী হতে শুরু করে অ্যাডমিশনের স্টুডেন্ট এমনকি ভার্সিটি পড়ুয়ারাও ক্লাস করে। রিদি আম্মা? রিদি তখন অফিস রুমের সামনে হতে মুখ নুয়ে হেঁটে যাচ্ছিল। অফিস রুমের ভেতর থেকেই ইকবাল জামাদারের ডাক শুনে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে চোখ পড়তেই দেখলো আরবিন স্যার কফির মগ হাতে দাঁড়িয়ে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। কোচিংয়ে আসেন একদম ফিটফাট হয়ে, শার্ট প্যান্ট আর লেস লাগানো পরিপাটি সাজে। এখন অবশ্য তা নেই, চুলগুলো এলোমেলো, একটা টি শার্ট গায়ে জড়ানো, হাতে ঘড়ি নিখোঁজ। নিতান্তই সাধারণ এক ঘরোয়া 29 ঊর্ধ্ব পুরুষ মনে হচ্ছে। হৃদি একবার জমাদারকে উদ্দেশ্য করে বলল, জি আঙ্কেল, ডাকছিলেন? ভেতরে এসো। হৃদি ভেতরে গিয়ে দাঁড়ালো। ইকবাল জমাদার কিছু বলার আগেই আরবিন স্যার বললেন, আব্বা, আপনাকে কি যেন বলছিলাম। হৃদি একটা অপরাধ করেছে আজ, জটিল অপরাধ। কি অপরাধ তা আর না বলি। কথা হচ্ছে এই অপরাধের শাস্তি কি দেওয়া যায় তা এই 7 সকালে আমার মাথায় আসছে না। বিশ্বাস করুন, এখন আপনি ওকে বলে দেন যেন এ ধরনের কাজ আর কখনো না করে। ইকবাল জমাদার একবার আরবিনকে দেখে হৃদির দিকে তাকিয়ে বলেন, মেয়েটা কি অপরাধ করেছে তা তো আমি জানি না, তবে যদি স্টুডেন্ট হয়ে মাস্টারের সাথে কোনো বেয়াদবি করে থাকে তবে তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। জি আব্বা, এক প্রকার বেয়াদবি করেছে ও, তবে ক্ষমাও চেয়ে নিয়েছে। বিষয়টা আপনাকে জানানোর কারণ হচ্ছে ওর আব্বু বিশেষভাবে আপনার হস্তক্ষেপে ওকে দিয়ে গেছেন যেন ওর পড়াশোনার মনোযোগ এবং কোচিংয়ে থাকাকালীন দায়িত্বটুকু আপনার কাঁধে বর্তায়। সুতরাং
আপনি ওকে জানিয়ে দিন যে এই ধরনের অপরাধ যেন ও আর কখনো না করে, কিংবা কোচিং ছাড়ার কথাও চিন্তাভাবনা না করে। চিন্তা করতে হবে না, ও আনকমফোর্টেবল ফিল করলে আমি আর কাল থেকে ওদের ব্যাচের ক্লাস নেব না। ইকবাল জমাদারের ছেলের কথা শুনে হৃদির দিকে তাকিয়ে বলেন, শোনো আম্মা, তোমার আব্বু তোমাকে আমার দায়িত্বে দিয়ে গেছেন এখানে। তোমার কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়ে দেওয়া ও আমার দায়িত্ব নয় কি? তুমি ভালো স্টুডেন্ট, সম্ভাবনাময়, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ প্রায় দ্বার প্রান্তে। এই সময়ে এমন কিছু করো না যাতে তুমি নিজের লক্ষ্যের দিকে পৌঁছাতে বাধা পাও। এজন্য যা কিছু হয়েছে মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনায় মন দাও। তোমরাই হবে একদিন লাল সবুজের বাংলাদেশ। হৃদি নম্রভাবে মাথা নাড়িয়ে সায় জানালো ইকবাল জমাদারের কথায়। একবার চশমার ওপাশের দৃষ্টি হতে দেখে নিল আরবিন স্যারকে। কি ভীষণ লজ্জা লাগছে ওর, লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। চিৎকার করে বলতে মন চাইছে, স্যার আমি কিছু করিনি, আমি তো এমন মেয়ে নই। আপনি চেনেন আমাকে, কতটা স্নেহ করতেন। আব্বু আম্মু তো আমাকে শিক্ষকের সাথে বেয়াদবি করার শিক্ষা দেননি, শুধুমাত্র ঝোঁকের বশে করা একটা বোকামির কারণে বিনা দোষে দোষী হয়ে গেলাম। হৃদির ভীষণ লজ্জা পেল, গলা চিরে কান্না বেরিয়ে আসতে চাইল। বহু কষ্টে মারাত্মক প্রচেষ্টায় কোনো মতে আটকে নিল ও। কপাল ভালো, ইকবাল জমাদার তখন হৃদিকে যাওয়ার অনুমতি দিলেন। হৃদি দরজার কাছাকাছি যেতেই আরবিন স্যার ওর দিকে এগিয়ে আসলেন। হৃদি দাঁড়িয়ে গেল। আরবিন স্যার হৃদির মাথায় হাত রেখে বললেন, শোনো হৃদি, ভুল করে কখনো লজ্জা পাবে না, বরং নির্দ্বিধায় স্বীকার করে নেবে। প্রতিটা ভুল থেকে তুমি জীবনে কিছু না কিছু শিখতে পারবে। আরবিন স্যার মাথায় হাত রাখা যেন একটা স্নেহের স্পর্শ। তার বলার প্রতিটি কথার অক্ষরের ভাঁজে যেন ছিল স্নেহমতা। হৃদির অনুশোচনার চোটে হঠাৎ কান্না পেল ভীষণ। ঠোঁট চেপে ধরল ও। সরি স্যার, আল্লাহ হাফেজ বলেই হৃদি দৌড়ে বেরিয়ে গেল অফিস রুম থেকে। সিঁড়ি বেয়ে দ্রুত নামতে লাগলো ও। চোখের কোণা থেকে গড়িয়ে পড়া অশ্রুজল সপাটে মুছতে মুছতে বের করে নিজেকে বলল, এ আমি কোন পাপে জড়িয়ে পড়লাম? এ পাপের যে ক্ষমা নেই। স্যার নিশ্চয়ই আমার ব্যাপারে মনে নেতিবাচক মনোভাব রাখবেন, যা কখনো ভুলে যাওয়ার নয়। এই অনুশোচনা বোধ আমার এই জীবনে কাটবে না। আমি আর এই কোচিংয়ে আসবো না, কখনোই না। দোস্ত, আমার জব কনফার্মেশন লেটার হাতে এসেছে। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীর আইটি ও সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে। কংগ্রাচুলেশন। তার মানে তুই এখন থেকে একজন আইটি ও সাইবার অফিসার, মানে সামরিক অফিসার। সব কিছু ঠিকঠাক থাকলে পরে হয়তো। আরবিন হঠাৎ কেমন অন্যমনস্ক হলো। বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে ফোনের ওপাশ থেকে বন্ধু কায়েস বলল, তোকে কি এখন থেকে সিলেক্ট করতে হবে? আরবিন গম্ভীর স্বরে জবাব দিল, আমাকে নয়, জাতীয় পতাকাকে স্যালুট করলেই হবে। আচ্ছা, ট্রিট দিচ্ছিস কবে? যেদিন তোরা চাস। পিয়ালকে এখনও জানানো হয়নি, ওকে পরে কল করব। তা তোর বিয়ে শাদির কী খবর? আমরা বন্ধুরা তো সব বিয়ে শাদি করে নিলাম, এক হালায় বাচ্চা ফুটিয়ে ফেলল, আর তুই শেষ বয়সে এসেও বিয়ে না করে আবার জব জয়েন করেছিস। আরবিন হেসে জবাব দিল, জীবনে কি বিয়ে শাদী সব? আমার স্বপ্ন ছিল এই ডিপার্টমেন্টে জব করব, দেশের একটা বড় প্ল্যাটফর্মে অবস্থান করব। আলহামদুলিল্লাহ, আমি সাকসেসফুল। আপাতত আর কি চাই? তোর কোনো চাহিদা নেই? ওয়েল কায়েস, তুই যা বলছিস, যা বোঝাতে চাইছিস তা বুঝতে আমার মোটেও অসুবিধা হচ্ছে না। অবশ্যই চাহিদা আছে, ইভেন প্রতিটা মানুষেরই আছে, তবে এখনই সময় হয়নি। আমার জব পোস্টিং সিলেটে হচ্ছে। এখান থেকে ছুটিতে কয়েক মাস পরে ফিরে এসে তখন বিয়ে করে নেব। আর আব্বা এখন আমাকে চক্রজালে ফেলতে চাইছেন, এক বাচ্চা মেয়ের সাথে জড়াতে চাইছেন। মেয়েটার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আমি সেটা নষ্ট করতে চাইছি না। এই কারণেই মনে করতে পারিস এই জব জয়েন করে দূরে সরে যাচ্ছি। এখানে থাকাটা আমার জন্য সমীচীন নয়। কোন মেয়ে? কিসের কথা বলছিস আরবিন? তোর সাথে কোনো মেয়ের বিষয় জোড়ানো? হ্যাঁ, একটা মেয়েকে কলেজ লাইফে পছন্দ করতিস, 2 মাসের রিলেশন ছিল, ওসব তো ছোটোখাটো ব্যাপার।
এরপর থেকে তোর নামের সাথে কোনো মেয়ের নাম কখনোই জড়াতে দেখিনি আমি। বুয়েটে পড়াশোনার টাইগার আইটি বাংলাদেশে 2 বছরের জব, সেখান থেকে জব ছেড়ে আইটি ও সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই, ট্রেনিং সহ আরও কত কী করলি। তারপর যখন কিছুদিন আগে বাসায় এসে বসলি তখন ভাবলাম যে না, এবার বোধ হয় তোর সুমতি হলো, বিয়ে এবার একটা খেতে পারবো আমরা বন্ধু মহল। কিন্তু তুই শালা আবার আমাদের নিরাশ করলি। কায়েসের কণ্ঠে কিছুটা ক্ষোভ স্পষ্ট, তবে আরবিন আগের মতোই শান্ত। সেই শান্ত গলায় বলল, আমিও ভেবেছিলাম এই 2 মাসের মধ্যে বিয়েটা করে নেব, কিন্তু আমার শ্রদ্ধেয় বাপজান আমাকে যেই আইন শোনালেন তা মানতে আমি মোটেও রাজি নই। একটা মেয়ে আছে বুঝলি, যার হৃদয় জলের মতো স্বচ্ছ, পরিষ্কার, দুনিয়ার পরিস্থিতি অনুযায়ী একটু বোকাশোকা, তবে ভীষণ মেধাবী আর সম্ভাবনাময়। ওকে দেখলেই আমার মনে হয় এদেশের একটা রত্ন হতে পারবে। সেই রত্নকে ধ্বংস করার অধিকার আমার নেই। এখন ওর সাথে নিজেকে জড়িয়ে ফেললে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার অবস্থান ও বুঝে উঠতে পারবে না। আমার নিজের লাইফের যেই অ্যাম্বিশন সেটা পূরণ করতে গেলে ওকে এড়িয়ে যেতে হবে। আর ও একবার আমার কবলে পড়ে গেলে আমার আচরণ মেনে নিতে পারবে না, প্রতিনিয়ত কষ্ট পাবে। তাছাড়াও একটা কঠিন সত্যি হচ্ছে, একটা মেয়ে যতই মেধাবী হোক, বিয়ের পরে তার সেই মেধা থাকে না পরিস্থিতির জন্য। এটা অনেকের ক্ষেত্রেই হয়। তাই আমি জেনে শুনে এই অপরাধ করতে চাই না, আব্বাকে দিয়েও করাতে চাই না। সুতরাং যত দ্রুত সম্ভব এই অঞ্চল ছাড়তে হবে, না হলে ব্যাপারটা আরও গুরুতর হয়ে যাবে। কায়েস এবার অতি উৎসুক হলো, বলল, মেয়েটাকে নাম কি, কতদিন যাবত চিনিস? নামধাম না বলি, ওসব গোপনই থাকুক। মেয়েটা আমার স্নেহের, অবশ্য আমার বিপরীত। আমাকে চিনলে ও খারাপ লোক বলা শুরু করবে। কথাটা বলেই হো হো করে হাসতে লাগলো আরবিন। থেমে আবার বলল, ও চুপচাপ স্বভাবের, তবে আজ একটা ভুল করেছে, যদিও আমি তা আমলে নেইনি বিশেষভাবে। কিন্তু ও আত্মগ্লানিতে ভুগবে খুব, কারণ আমাকে ভীষণ শ্রদ্ধা করে আর আমি ওকে স্নেহ করি অনেক। এখন আমাকে চোখের সামনে সবসময় দেখলে ওর এই আত্মগ্লানি বাড়তেই থাকবে। তাই আমি দূরে যাওয়ার সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়েছি। সপ্তাহখানেকের মধ্যে এই শহর ছাড়ব। তার মানে মেয়েটাকে তুই বিয়ে করবি না? এক কথায় না, আমি ওকে একজন সাকসেসফুল ওমেন হিসেবে দেখতে চাই। শি ডিজার্ভ এ গ্রেট অ্যাচিভমেন্ট। তাছাড়াও আমাদের সম্পর্ক অবস্থান বিবেচনায় শিক্ষক ছাত্রীর। আজ থেকে 10 বছর পরে হলেও আমি ওর শিক্ষক, অথবা 20 বছর। সব সম্পর্কে সব কিছু মানায় না, এটা আমার নিজেরই পছন্দের নয়। শিক্ষক ছাত্রী মানে আমি কি ঠিক ধরছি? কায়েসের শেষোক্ত কথাটা শোনার সাথে সাথে ফোন কেটে দিল আরবিন। অপরদিকে কায়েস ফোনের অপাশ থেকে হা হুতাশ করতে শুরু করলো। আরবিন টেবিলের সামনে চেয়ার পেতে বসে জীববিজ্ঞান 2য় পত্রের প্রথম অধ্যায় সবে পড়া শুরু করছিল হৃদি। পেন্সিল আর হাইলাইটার দ্বারা সম্পূর্ণ লাইন মার্ক করছিল। হঠাৎই হাতের পেন্সিল দিয়ে অপ্রত্যাশিত নামটা বইতে লিখে নিজেই আশ্চর্য হয়ে গেল হৃদি। আশ্চর্য হওয়ার কারণ হচ্ছে, এর আগে কোশ্মিন কালেও বইতে কারো নাম, এমনকি নিজের নামও ভুলবশত লেখেনি সে। সেখানে প্রথমবারের মতো এমন একজন অনাকাঙ্ক্ষিত ব্যক্তির নাম লেখা কতটা সমীচীনী। মনে মনে হিসাব কষল হৃদি। কোনো সমাধানই পেল না, বরং সমীকরণটি আরও জটিল হয়ে উঠল। অনেকক্ষণ যাবৎ পড়ায় মন বসছে না। ওর আম্মা তানিয়া বেগম কিছুক্ষণ আগে এসে 1 কাপ কড়া লিগারের চা আর টোস্ট বিস্কুট দিয়ে গিয়েছেন। অন্যমনস্ক থাকায় চা সেই কখন ঠান্ডা হয়ে গেছে। বর্তমানে তেতো বিদঘুটে জিনিসটাকে বিস্কিট ভিজিয়ে গিলছে হৃদি। কোনো প্রতিক্রিয়া নেই ওর। অন্য সময় হলে চিল্লিয়ে বলে উঠত, আম্মা, আরো 1 কাপ কড়া লিকারের চা প্লিজ। তবে আজ কেন জানি সে অন্যমনস্ক, কিছুই করছে না, কিছুই ভালো লাগছে না, শুধু ক্ষণে ক্ষণে বুক ধক করে উঠছে। একটা সময় গিয়ে তেতো ঠান্ডা চায়ের ভেতরে টোস্টগুলো ভিজে গলে পড়ল। তবুও ওর খেয়ে ওঠা হলো না। হৃদি দ্রুত একটা কালো মার্কার দিয়ে আরবিন নামটা
কেটে ফেলল বইয়ের পৃষ্ঠা হতে। তারপর উঠে দাঁড়ালো চেয়ার থেকে। আজ আর পড়া হবে না ওর। মন ভালো করতে এখন উপন্যাসের বইই শ্রেষ্ঠ উপায়। সেই মোতাবেক ছোট বুক সেলফটার সামনে গিয়ে দাঁড়ালো হৃদি। বুক সেলফের কাঁধগুলোতে চোখ বুলালো মোটা ফ্রেমের আড়াল থেকে। এখন পরিস্থিতি অনুযায়ী সমরেশ মজুমদারের সাতকাহন বইটাকেই উপযুক্ত মনে হলো ওর। দীপাবলিকে আর একবার পড়া ভীষণ প্রয়োজন। যেই আত্মমর্যাদা আত্মগ্লানিতে ভুগছে ও, তা থেকে দীপাবলি উদ্ধার করতে পারে ওকে। সাতকাহন বইটা সবে হাতে নিয়ে বিছানায় বসছে হৃদি, তখনই বালিশের কাছের ফোনটা টুং টুং শব্দে কেঁপে উঠল। মেসেজ এসেছে সম্ভবত হোয়াটসঅ্যাপে। ফোনটা হৃদির আম্মুর। হৃদিকে কোনো নিজস্ব ফোন দেওয়া না হলেও পড়াশোনার প্রয়োজনে এটা এখন হৃদির কাছেই থাকে বেশি। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম মাইন্ড স্টর্ম। গ্রুপের ম্যান অ্যাডমিন টগর স্যার। উনি বহুদিন আগে এই গ্রুপটা খুলেছিল কোচিংয়ের ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য। কিছুদিন আগে আরবিন স্যারও গ্রুপে জয়েন করেন। হৃদি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখলো সাদ্দাম মেসেজে লিখেছে, সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আমাদের শ্রদ্ধেয় আরবিন স্যার আগামী এক সপ্তাহের মধ্যে তাহার শিক্ষকতার হইতে অবসর গ্রহণ করিবেন। সুতরাং এক সপ্তাহ বাদ আমরা সকলে মিলিয়ে একখানা বনভোজনের আয়োজনের পরিকল্পনা করতে চাইতেছি। আপনারা কি বলেন মাননীয়রা? সাদ্দামের মেসেজে 36টা লাভ কেয়ার রিকোয়েস্ট করল। রিপ্লাইতে সামিয়া বলল, যথা আজ্ঞা কবি সামানানন্দ, আপনার আদেশ শিরোধার্য। কাইফা রিপ্লাই করল, এ সাদ্দাইমা, বুঝলাম তুই বাংলা সাহিত্যপ্রেমী, তাই বলে সবখানে এরকম ভাদাইমাগিরি কেন করিস? কাইফা, এখানে স্যাররা আছেন, এভাবে কথা বলো না। কাইফার মেসেজের রিপ্লাইতে হৃদি কথাটা বলার সঙ্গে সঙ্গে নতুন একটা মেসেজ আসলো গ্রুপে। লামিয়া লিখেছে, যার নিজেরই শিক্ষকদের সাথে আচরণের ঠিক নাই, সে আবার আসে জ্ঞান ছাড়তে। হাস্যকর। লামিয়ার মেসেজটা সবাই সিন করেও এড়িয়ে গেল, তবে হৃদির মনে তা গেঁথে গেল এক প্রকার। দেখলো আরবিন স্যার সব মেসেজই সিন করেছে, কোনো রিপ্লাই জানাচ্ছে না। অন্য দিন স্যার নিজেও সবার সাথে আড্ডায় যুক্ত হন। টগর স্যার, হাসিম স্যার অনলাইনে নেই। হৃদির হঠাৎ খুব রাগ হলো নিজের উপর, তারপর লামিয়ার উপর। সঙ্গে সঙ্গে গ্রুপ থেকে লিভ নিল ও। নেওয়ার পরে আচমকা কেমন শান্ত হয়ে গেল। তারপরই কোনো কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে সাতকাহন বইটা পড়তে শুরু করলো। ঠিক 10 মিনিটের মধ্যেই ফোনের রিংটোন বেজে উঠল। কল দিয়েছে কেউ। দ্রুত ফোন হাতে উঠালো হৃদি। ফোন স্ক্রিনে জল করছে আরবিন স্যারের নাম। কল রিসিভ করলো হৃদি। সঙ্গে সঙ্গে ফোনের ওপাশ থেকে যেন ঝড় উঠতে লাগলো। এই মাথা মোটা বলদ একটা, এই মোটা মাথা নিয়ে তুমি মেডিকেল এক্সাম দেবে নাকি ভার্সিটিতে অ্যাডমিশন নেবে? ছাগল কোথাকার। সামান্য বিষয় এত ইমোশনাল হও কেন তুমি? যেখানে দেখেছো সবাই ইগনোর করেছে মেসেজটা, ইভেন আমিও এড়িয়ে গেছি, বিষয়টা গুরুত্ব দেইনি, না হলে লামিয়া ঝাড়ি খেত কনফার্ম। সেখানে তুমি সামান্য একটা বাচ্চা মেয়ে, এত হাতে ঘা কেন লাগতে হবে তোমার? শোনো দিদি, একটা কথা বলি, জীবনে যদি তুমি সবার সব কথাকে গুরুত্ব দাও, তাহলে কেউ যদি তোমাকে মরতে বলে, তখন কি তুমি সোজা মরতে চলে যাবে? এতটা গর্দভ হইও না। পড়াশোনায় যেমন মেধা ধরে রেখেছো, তেমনই দুনিয়ার পরিস্থিতি হ্যান্ডেল করতে শেখো। জীবনের দেখেছো কি এইটুকুতেই ক্লান্ত? এখনও লম্বা একটা জীবন পড়ে আছে তোমার জন্য। বাকিটা জীবন এভাবে ছিচকাদুনের স্বভাবে কাটাতে কিচ্ছু করতে পারবে না। শোনো, আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আবার লিভ নেবে না। লিভ নিলে আমি মনে করব তুমি আমাকে অসম্মান করতে এমনটা করছো। দেন দ্য ডিসিশন ইজ ইয়োর্স। হৃদিকে কিছু বলার সুযোগ দিল না আরবিন স্যার। কল কেটে দিল। হৃদি ফোন রেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। আবারও সেই নাম, সেই মুখ, আবারও সেই আড়ষ্টতা। এ নিয়ে কি বাঁচা যায়? আজ সোমবার,
কনকনে হাড় কাঁপানো শীতের মধ্যে চাদর জড়িয়ে নিত্যদিনের মতো মাথায় হিজাব ওড়না পেঁচিয়ে রিকশায় চড়ে কোচিংয়ের দিকে যাচ্ছে রিদি। ভোর 6:30। কোচিং শুরু হবে 7টায়। শীতকাল আসা মাত্রই ইকবাল আঙ্কেল কোচিংয়ের শিডিউল পরিবর্তন করে দিয়েছেন ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য। আর কিছুদিন পর থেকেই টেস্ট এক্সাম শুরু হবে। এখন ওদের পড়ার চাপ ভীষণ। শীতের সকালে বই সামনে নিয়ে পড়ার বিষয়টা খুবই উত্তম মনে হয় ইকবাল জমাদারের। তার মনে শীতের ভোরে উঠে বই পড়লে ব্রেন রক্ত চলাচল সচল হয় বেশি এবং ব্রেন কার্যকরী থাকে। খুব সহজেই জ্ঞান আহরণ করার উপযুক্ত সময় এটা। আজ শুরুতেই আজমল স্যারের ক্লাস। আজমল স্যার খুব স্ট্রং। এখানে ইংরেজি পড়ানোর জন্য বিখ্যাত হলেও অন্যান্য সব সাবজেক্টগুলো কম বেশি পড়ানো হয়। যে যার পছন্দ মতো সাবজেক্ট পড়তে পারবে স্যারের সাথে আলাপ করে। রিদি ইংরেজি ব্যতীত আইসিটি ও রসায়ন ক্লাসও করে। আজমল স্যার নেন আইসিটি ক্লাস। ভীষণ কড়া তিনি। সামান্য ভুলের শাস্তিও দেন। তার মতে স্টুডেন্টদের শাস্তির ওপরে রাখলেই তারা জীবনে উন্নতি করতে পারে। যদিও রিদি এই নীতিতে বিশ্বাস করে না, তবে চুপ থাকে, বিরোধ করে না। অবশ্য বিরোধ করার মতো মেয়ে সে নয়। কারো সাথে ঝামেলা নেই তেমন। যেচে করতেও চায় না কখনো। নিতান্তই শান্তিপ্রিয় মানুষ সে। কোচিং এখনো 5 মিনিট দূরত্বে। প্রতিমধ্যে রিদি দেখতে পেল রিকশার সামনে দিয়ে সজীব হেঁটে যাচ্ছে। রিদি ওকে দেখে ডাক দিয়ে বলল, সজীব ভাই, উঠে বসে পড়ো। সজীব প্রথমে মাথা নাড়ালো বার কয়েক, ভদ্র সূচক না করে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু রিদির জোরাজুরিতে রিকশায় উঠে বসলো। সজীবের হাতের লেকচার শিটটার দিকে ইশারা করে রিদি বলল, তুমি এটা কবে কিনলে? এই তো গতদিন। তুমি তো সেদিন কোচিংয়ে আসলে না। টগর স্যার কিনতে বলেছিলেন সবাইকে। বোর্ড এক্সামের জন্য এটা জরুরি। আমি তো জানতাম না এই বিষয়ে। গ্রুপেও মেসেজ চেক করা হয়নি। দেখি আজ বাড়ি ফিরে আব্বুকে বলবো কিনে দিতে। রিদি সামনের পথে তাকালো। কুয়াশা এখনো কাটেনি। চশমার গ্লাসের উপর কুয়াশা জমে চশমাকে ঘোলাটে করে তুলছে। ব্যাগ হতে টিস্যু বের করে চশমা মুছে নিল রিদি। সজীব ওর দিকে তাকিয়েছিল। এবার কিছুটা অন্যরকম সুরে বলল, গতকাল কাজটা কি তুমি করেছিলে রিদি? রিদি চমকে উঠল সজীবের কথায়। ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো। বিস্ময় সূচক দৃষ্টিতে কিছুক্ষণ সজীবের দিকে তাকিয়ে থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ওর নীরবতা দেখে সজীব সতর্ক সুরে বলে উঠল, আমি কিন্তু জানি কাজটা তোমার নয়। ফ্রেন্ডের বাঁচাতে এরকম করেছো। আমি ভাবছি কথাটা অরবিন্দ স্যারকে বলে দেব। তুমি কি বলো? রিদি এবার ভ্রু কুঁচকে তাকালো সজীবের দিকে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি আশ্চর্য, তুমি স্যারকে এই বিষয় নিয়ে আবার বলবে কেন? ঘটনা তো গতকালই চলে গেছে। না হলে তুমি তোমার স্যারের চোখে আজীবন একটা নতিবাচক অবস্থানে থেকে যাবে। সজীবের কথা বলার মাঝখানে ততক্ষণে বিশাল 4তলা বিল্ডিংয়ের সামনে এসে থেমেছে রিকশা। রিদি রিকশা থেকে নেমে ভাড়া চুকিয়ে দিল। সজীব দেওয়ার জন্য জোরাজোরি করছিল, কিন্তু রিদি তাতে রাজি হলো না। যাওয়ার সময় রিদি বলল, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না সজীব, আমি বুঝে নিব আমার দিকটা। এসব ভাবনা বাদ দিয়ে তুমি বরং এক কাজ করো, আগে উঠে কোচিংয়ে চলে যাও। আমি ধীরে সুস্থে আসছি। সজীবের আর কোনো কথা বলার মুখ নেই। চুপচাপ সিঁড়ি বেয়ে দ্রুত উপরে চলে গেল ও। সজীব যাওয়ার পরে রিদি কচ্ছপের গতিতে ধীর সূচে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। 1তলার সিঁড়ি শেষ করে 2তলার সিঁড়ির ধাপে উঠতেই একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলো রিদি। আরবিন স্যার কালসে পোর খাওয়া ঠোঁটের ভাঁজে জ্বলন্ত সিগারেট রেখে ফু দিয়ে উড়াতে উড়াতে নিচে নামছেন। তাকে দেখে মনে হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো সিগারেটখোর। সে দৈনিক 4 বেলা করে উঠতে বসতে সিগারেট খায়, এমনকি ঘুমাতে গেলেও আর ঘুম থেকে উঠার পরও। না হলে এই 7 সকালবেলা ঘুম থেকে উঠে কার সিগারেট খাওয়ার শখ হয়? আরবিন স্যার রিদিকে দেখে থমকে দাঁড়ালেন। রিদির চোখ মুখে তীক্ষ্ণ দৃষ্টি বিচরণ করলেন।
তারপরই চোখ রাখলেন হৃদির চশমার উপরে। এই মুহূর্তে এমন পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত বলার দুটি কারণ খুঁজে পেল হৃদি। এক, সে আশা করেনি আরবিন স্যারের সাথে এভাবে মুখোমুখি সাক্ষাৎ হয়ে যাবে। আবার ক্লাসে আসলে অনেক স্টুডেন্টের মধ্যে চোখে পড়তো কম, কিন্তু এই সাক্ষাৎটা সম্পূর্ণই প্রত্যাশার বাইরে। দুই, আরবিন স্যারকে নিতান্তই ভদ্র, সভ্য আর গোছানো একজন পুরুষ হিসেবে জানে সবাই, যদিও শিক্ষকতার বাইরে তাকে ভালো করে জানা হয়নি কারো। তারপরও কোনো শিক্ষার্থী তার এই খোর রূপের সাথে পরিচিত নয়। কেমন যেন বোখাটে বোখাটে ভাব, এলোমেলো স্বভাব, চুলগুলো পজিশনে নেই, মোটেও সেই সদা সর্বদা পরিপাটি ভাব নেই। মনে হলো ঘুম থেকে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে সিগারেট গিলতে গিলতে বেরিয়ে পড়েছে। দিন দুনিয়া কোনো কিছুরই খেয়াল নেই যেন। মনে মনে কথাগুলো ভেবে ভীষণ আড়ষ্ট হলো হৃদি। এই এক গভীরতম সমস্যা ওর, যে কোনো কিছুতেই অত্যাধিক আড়ষ্ট হয়ে পড়ে। কেউ অন্যায় করলেও লজ্জায় আড়ষ্ট হয় ও। টেলিভিশনের রোমান্টিক মুভি চলাকালীন হিরো হিরোইন চুমু খেলে যতটা না তাদের লজ্জা লাগে, তার চেয়ে অধিক বেশি লজ্জা লাগে হৃদির। এই যেমন এখন আরবিন স্যার ওর সামনে নির্লিপ্তভাবে এখনো পর্যন্ত সিগারেটটা ঠোঁটে চেপে ধরে আছে। ছাত্রীর সামনে শিক্ষক সিগারেট চেপে ঠোঁটে, অথচ তার ন্যূনতম আড়ষ্টবোধ নেই। এই কথাটা ভেবে ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে হৃদির। তখনই আরবিন স্যার বলে উঠলেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা। ধন্যবাদ।